আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। দি এক্সোরসিস্ট আমেরিকান লেখক উইলিয়াম পিটার ব্লাটি রচিত এবং হার্পার অ্যান্ড রো দ্বারা প্রকাশিত 1971 সালের একটি হরর উপন্যাস। বইটিতে 11 বছর বয়সী রেগান ম্যাকনিল, একজন বিখ্যাত অভিনেত্রীর কন্যা এবং দুজন পুরোহিতের দানবীয় শক্তির অধিকারী এক ভয়ঙ্কর শয়তানের বিরুদ্ধে অসম যুদ্ধের বিবরণ দেওয়া হয়েছে। এই গল্পটি মূলত একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে, যে ঘটনাটি ব্লাটি 1949 সালে জর্জ টাউন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় শুনেছিলেন। পরবর্তীতে 1973 সালে এই উপন্যাসটির উপর নির্ভর করে তৈরি হয়েছিল পৃথিবী বিখ্যাত এবং সব থেকে ভয়ঙ্কর ভৌতিক মুভিগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মুভি দ্য এক্সোরসিস্ট। স্টোরি লেনে আমাদের এবারের আয়োজন দ্য এক্সোরসিস্ট উপন্যাসটি। আশা করি আপনাদের আমাদের এবারের আয়োজনটি ভালো লাগবে। শুরু করছি দ্য এক্সোরসিস্ট পার্ট 2। ওইজা বোর্ডের বোতামগুলো আঙ্গুল দিয়ে চেপে ধরে রেগান গম্ভীর স্বরে প্রথম প্রশ্নটি করল, ক্যাপ্টেন হাউডি, তোমার কি মনে হয় আমার মা খুব সুন্দরী? রেগানের সমস্ত চোখে মুখে গভীর একাগ্রতা, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ও। 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10, 20। ক্যাপ্টেন হাউডি, ক্যাপ্টেন হাউডি। ক্রিস খুব অবাক হলো। ভেবেছিল রেগান হয়তো নিজেই ঠেলে ঠেলে বোতামটা হ্যাঁয়ের ঘরে নিয়ে যাবে, কিন্তু সেরকম কিছু হলো না। চোখ মুখ লাল করে গম্ভীর হয়ে বসে আছে রেগান। একসময় ফিস ফিস করে বলল, ক্যাপ্টেন হাউডি, ভালো হচ্ছে না কিন্তু। মার সামনে তুমি খুব অভদ্র ব্যবহার করছো। ক্রিস বলল, লক্ষ্মী মা, রেগান একটা কথা শোনো, আমার মনে হয় বেচারা ক্যাপ্টেন হাউডি ঘুমিয়ে পড়েছে। এত সকালেই? হ্যাঁ, আমার তো মনে হয় তোমারও ঘুমানো উচিত এখনই। ক্রিস রেগানকে ওর শোবার ঘরে নিয়ে আদর করে বলল, রোববারে আমরা সবাই খুব ঘুরবো, কি বলো? কোথায় যাব? এখন তো চেরি ফুল ফুটেছে, পার্কে গিয়ে চেরি ফুল দেখতে পারি, তারপর রাতে একটা সিনেমা দেখা যেতে পারে। আমি তোমাকে খুব ভালোবাসি মা। আমিও তোমাকে খুব ভালোবাসি মামুনি। তোমার যদি ইচ্ছা হয় তুমি মিস্টার বার্ককে সঙ্গে নিতে পারো। ক্রিস রীতিমতো যেন চমকে গেল। বার্ক? ওকে কেন? ওকে সঙ্গে নেব কেন? রেগান চাপা গলায় বলল, ওকে তো তুমি পছন্দ করো, করো না? হ্যাঁ, তা করি, তুমি করো না? রেগান কোনো জবাব দিল না। ক্রিস বলল, বলো তো মা, তুমি এমন গম্ভীর হয়ে আছো কেন? তুমি ওকে বিয়ে করবে, তাই না মা? ক্রিস এবার খিলখিল করে হেসে উঠল। কি যে তোমার কথা, ওকে আমি বিয়ে করব কোন দুঃখে? ওকে তুমি পছন্দ করো, তাই বিয়ে করবে। আমি তো অনেককেই পছন্দ করি, তাই বলে কি সবাইকে বিয়ে করতে হবে? ও আমার বন্ধু, এর বেশি কিছু না। আব্বুকে তুমি যতটা ভালোবাসতে ওকে ততটা বাসো না, তাই না? তোমার আব্বুকে আমি খুবই ভালোবাসতাম, এখনো বাসি, সবসময়ই বাসবো। বার্ক এখানে প্রায়ই আসে, একা একা থাকে তো তাই, এর বেশি কিছু না। একটু যেন হাসি ফুটল রেগানের ঠোঁটে। মনে হলো মায়ের সব কথা ও মেনে নিচ্ছে, তার মুখের গম্ভীর ভাব এখন আর নেই। এসব নিয়ে কখনো চিন্তা করবে না, যাও ঘুমাও এখন।
ক্রিস মেয়ের কপালে চুমু খেয়ে দরজা বন্ধ করে দিল। বাচ্চারা কোত্থেকে যে অদ্ভুত সব ধারণা পায় কে জানে। অবশ্য রেগান জানে ডিভোর্সের মামলাটা ক্রিসই দায়ের করেছে, ওর বাবা করেনি। কিন্তু ও কি জানে এতে ওর বাবা একটুও আপত্তি করেনি? স্ত্রীর অসামান্য খ্যাতি কিছুতেই সহ্য করতে পারছিল না হাওয়ার্ড। হয়তো নামি দামি তারকাদের স্বামী হওয়া খুব কষ্টকর একটা ব্যাপার। স্টাডি রুমে ফিরে এসে বাতি জ্বালাতেই ক্রিস দেখলো রেগান নেমে এসেছে সিঁড়ির কাছে। কি ব্যাপার রেগান? কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে আমার ঘরে। কি রকম শব্দ? কেউ যেন দরজায় নক করছে। বড্ড ভয় লাগছে মা। ইঁদুর শব্দ করছে, ভয়ের কিছু নেই। যাও ঘুমিয়ে পড়ো। ঘুমোবার আগে খানিকক্ষণ গল্পের বই পড়ি। বেশ তো। লক্ষ্য করলো রেগান সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে ঠিকই, কিন্তু ওর পা দুটো যেন চলতে চাইছে না। একটু যেন দিশেহারা ভাব, যেন যেতে চাচ্ছে না। ঘরে কিন্তু ইঁদুর নেই ম্যাডাম। ক্রিস ভীষণ চমকে প্রায় চেঁচিয়েই উঠতে যাচ্ছিল। কার খুব নিঃশব্দে চলাচল করে, কোত্থেকে এসে এক একবার আচমকা কথা বলে দারুণ ভয় পাইয়ে দেয়। কার, তুমি আবারও ভীষণ চমকে দিয়েছ আমাকে। চোরের মতো এরকম চুপি চুপি হাঁটো কেন? ম্যাডাম আমি খুবই দুঃখিত, ভবিষ্যতে আর এরকম করবে না। ঠিক আছে ম্যাডাম। শোনো, ইঁদুর মারা কলগুলো পেতেছ? ঘরে ইঁদুর নেই। আবারও সেই এক কথা, কলগুলো পেতেছ কিনা বলো। জি পেতেছি। বেশ, এখন যাও এখান থেকে। কফি আনবো আপনার জন্য? না, তুমি যাও। খুব ভোরে ক্রিসের ঘুম ভেঙে গেল। অবাক হয়ে দেখলো রেগান ওর পাশে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। মনে হলো জেগেই আছে। কি ব্যাপার রেগান, এখানে তুমি কি করছো? মা, আমার বিছানাটা খুব কাঁপছিল তাই। বিছানা কাঁপছিল মানে? কি যে বলো তুমি। সত্যি বলছি মা, বড্ড ভয় করছিল আমার। ক্রিস মেয়ের কপালে চুমু খেলো, চাদরটা গায়ে তুলে দিয়ে গাঢ় স্বরে বলল, ঘুমাও। এখনো ভালো মতো ভোর হয়নি। যাকে মনে হচ্ছিল দিনের সূচনা, আসলে তা ছিল এক অন্তহীন রাতের শুরু। নিউ ইয়র্ক সাবওয়ে প্ল্যাটফর্মের এক প্রান্তে ফাদার ডেমিয়েন কারাস চুপচাপ দাঁড়িয়ে আছেন। বিকট শব্দ করে ট্রেনগুলো আসছে যাচ্ছে। তিনি নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, একটুও নড়ছেন না। অন্ধকার টানেলের ভেতর ছোট ছোট ভৌতিক আলো। তার মনে হলো এই সব আলোর যেন নিজস্ব কোনো গোপন কথা আছে। পাশ থেকে বিকট সরে কে যেন কাশল। ঘাড় ফিরিয়ে ফাদার দেখলেন বিকলাঙ্গ একটা লোক উঠে দাঁড়াবার চেষ্টা করছে। তার চোখ দুটো কেমন যেন হলুদ ভাব, শার্ট প্যান্ট বমিতে মাখামাখি, উগ্র গন্ধ আসছে। আহ, কি কুৎসিত। ফাদারের মনে হলো ঈশ্বর বলে কি সত্যিই কেউ আছেন? যদি থাকেন তাহলে পৃথিবীতে কি এ ধরনের বিভৎসতা থাকা সম্ভব? ফাদার, এই পঙ্গু মানুষটিকে দয়া করুন। লোকটা আবার মুখ ভরে গলগলিয়ে বমি করছে, উঠে দাঁড়াতে পারছে না, বারবার ঢলে ঢলে পড়ছে। ফাদার, প্রভু যিশুর দোহাই, দয়া করুন। ট্রেন আসছে, শটশট শব্দে ছড়িয়ে পড়েছে চারপাশে। ফাদার দেখলেন লোকটা পড়ে যাচ্ছে, তার চোখে মুখে মাতালের ভরসা হারানোর দৃষ্টি। অজ্ঞান হয়ে গেল নাকি? এপিলেপসি? এগিয়ে গিয়ে লোকটাকে ধরে ফেললেন ফাদার। সাবধানে বসালেন সামনের একটা বেঞ্চিতে। একটা ডলার বের করে গুজে দিলেন তার বমি ভেজা পকেটে। ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াতেই ফাদার নিঃশব্দে ট্রেনে উঠে বসলেন। ফাঁকা ট্রেন, সিটে হেলান দিয়ে দু চোখ বন্ধ করলেন। কোনো কোনো সময় এইভাবে চোখ বুজে ভাবতে বেশ ভালো লাগে। ট্রেন থেকে নেমে ফাদারকে ফোর্ডহাম ইউনিভার্সিটি পর্যন্ত হেঁটে যেতে হলো। তিনি গরিব মানুষ, দান করা ডলারটি ছিল তার ট্যাক্সি ভাড়া। পরদিন আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সেমিনারে ফাদার ডেমিয়েন স্পিরিচুয়ালিজমের উপর একটি পেপার পড়লেন। সভা শেষ হওয়া মাত্র মাকে দেখতে ছুটে গেলেন। ম্যানহাটনের 21 নম্বর স্ট্রিটে ছোট এক অ্যাপার্টমেন্টে তার মা একা থাকেন। ছেলেকে দেখেই মা দৌড়ে এসে কপালে চুমু খেলেন। তারপর বাচ্চা মেয়ের মতো দ্রুত পায়ে ছুটে গেলেন কফি বানাতে।
ফাদার ডেমিয়েনের মনে হলো মাকে ছেড়ে যাওয়া তার কিছুতেই উচিত হয়নি। তিনি অবশ্য মাকে প্রায়ই চিঠি লেখেন, যদিও সেসব চিঠি তার ইংরেজি না জানা মা পড়তে পারেন না। না, মাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি। বেলা 11টার দিকে ফাদার মায়ের কাছ থেকে বিদায় নিলেন। যাবার সময় বললেন, খুব শিগগির আবার আসব, খুব শিগগির। ওয়েগেল হলে নিজের ঘরে ফিরে তিনি ভাবলেন মেরিল্যান্ড অঙ্গরাজ্যের প্রধান পাদ্রীকে একটি লম্বা চিঠি লিখবেন। আগেও লিখেছেন। বক্তব্য একটি, তাকে নিউ ইয়র্কে বদলি করা হোক আর বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শিক্ষকতার কাজে লাগানো হোক। এর কারণ ছিল দুটো, এক মায়ের কাছে থাকতে পারা, দুই বর্তমান কাজে তার অক্ষমতা। মায়ের কাছে থাকতে চাওয়ার বিষয়টি সবাই বুঝতে পারে, কিন্তু বর্তমান দায়িত্বে অক্ষমতার বিষয়টি কেউ বুঝতে রাজি নয়। তিনি নিজেও ব্যাখ্যা করতে পারেন না। কেউ জানে না ফাদার ডেমিয়েনের মনে একটি সন্দেহ দানা বেঁধে আছে, একটি নিষিদ্ধ সন্দেহ। দিন রাত সর্বক্ষণ তিনি ঈশ্বরের দয়া কামনা করেন, ঈশ্বরকে বুঝতে চান, তবু বুঝতে পারেন না। একটি অশুভ সন্দেহ তাই তাকে সব সময় আচ্ছন্ন করে রাখে। ঈশ্বর কি সত্যি আছেন? হে ঈশ্বর, তুমি নিজেকে প্রকাশ করো আমার কাছে, দূর করো আমার সমস্ত সংশয়। তোমার অস্তিত্বের একটি প্রমাণ তুমি আমাকে দাও, দয়া করো, দয়া করো। 11 এপ্রিল ভোরবেলা ক্রিস ফোন করলো তার পুরনো এক ডাক্তার বন্ধুকে। তার একজন ভালো সাইকিয়াট্রিস্ট দরকার, যে রেগানকে দেখবে। মার্ক, তুমি তেমন কাউকে চেনো? আগে বলো ব্যাপার কি, কি হয়েছে? ক্রিস পুরো ঘটনাটাই খুলে বলল। রেগানের জন্মদিন গেছে কয়েকদিন আগে। জন্মদিনে সব সময় তার বাবা তাকে ফোন করে, এবার করেনি। এরপর থেকেই রেগান কেমন যেন একটু অন্যরকম। রাতে তেমন ঘুমায় না, স্বভাব হয়েছে ঝগড়াটে, জিনিসপত্র লাথি মেরে ছুঁড়ে ফেলছে। সে আগে খেতে পছন্দ করত, এখন খাওয়া দাওয়া প্রায় বন্ধ। সবচেয়ে বড় কথা, মনে হয় হঠাৎ যেন ওর শরীরে খুব শক্তি হয়েছে, সারাক্ষণ দৌড়াচ্ছে, লাফাচ্ছে। স্কুলের পড়াশোনাতেও খুব খারাপ করছে। তার ওপর এখন একটা কিছু করে লোকজনের দৃষ্টি আকর্ষণ করার ঝোঁক হয়েছে। দৃষ্টি আকর্ষণের ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। ক্রিস বলল, সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যই ও এখন বলে তার ঘরে নাকি রাত্রিবেলায় খটখট শব্দ হয়। কিন্তু আমার মনে হয় শব্দটা রেগানি করে, কারণ কেউ ঘরে যাওয়া মাত্র শব্দ বন্ধ হয়ে যায়। ইদানিং ও জিনিসপত্র হারাচ্ছে, বই, জামা, টুথব্রাশ, সব কিছু। গতকাল থেকে আবার বলছে কারা নাকি ওর ঘরের আসবাবপত্র নাড়াচ্ছে। যখন ও ঘুমিয়ে থাকে তখন নাকি তারা ঘরের আসবাবপত্র নাড়ায়। আমার ধারণা আসলে রেগান নিজেই এসব করছে। আমার বিন্দুমাত্র সন্দেহ নেই এই ব্যাপারে। ক্রিস, তুমি কি বলতে চাও ও ঘুমের মধ্যে এসব করছে? ওহ, দিব্যি জেগে জেগেই করছে, সবার মনোযোগ আকর্ষণ করার জন্যই করছে, অন্তত আমার তাই ধারণা। ক্রিস বিছানা নাড়ার ঘটনাটাও বলল। এ পর্যন্ত রেগান দুবার বলেছে যে তার বিছানা আপনা আপনি কাঁপতে থাকে। এই বলে সে ঘুমোতে আসে মায়ের ঘরে, নিজের ঘরে ঘুমোতে তখন তার খুব ভয় করে। ক্রিস, শারীরিক কারণেও বিছানা কাঁপতে পারে। যদি রেগানের ক্রনিক স্পাজম থেকে থাকে তাহলে? না মার্ক, আমি বলিনি যে বিছানা কাঁপে, এটা রেগানের কথা। অর্থাৎ ও মিথ্যা বলছে, বিছানা আসলে কাঁপছে না? না, তাও আমি জানি না। গায়ে জ্বর আছে? না। তুমি বলছিলে স্কুলে পড়াশোনা ভালো করছে না, অঙ্ক কেমন পারছে? সাধারণ গণিতের কথা বলছি। কেন এ কথা জিজ্ঞেস করছো কেন? আগে বলো, অঙ্কটা কেমন পারছে? খুবই খারাপ, ইদানিং খারাপ হয়েছে। অঙ্কের কথা কেন জিজ্ঞেস করলে? খুবই খারাপ করা হচ্ছে একটা বিশেষ লক্ষণ। কিসের লক্ষণ? শুধুমাত্র অনুমানের উপর আমি কিছু বলতে চাই না। তোমার কাছে কি পেন্সিল আছে? আমি একজন ডাক্তারের নাম বলছি, লিখে নাও। মার্ক, তুমি নিজে কি একবার আসতে পারো না প্লিজ? না, আমার আসার দরকার নেই। যার ঠিকানা দিচ্ছি সে অত্যন্ত ভালো ডাক্তার,
তোমার খুব কাছেই আছে। ক্রিস ঠিকানা লিখল, ডাক্তার স্যামুয়েল ক্লিন, অর্লিংটন। ওকে বলবে পরীক্ষা টরীক্ষা শেষ করে যেন আমাকে ফোন করে। মার্ক, তুমি কি নিশ্চিত যে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে না? হ্যাঁ, নিশ্চিত। উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। মনে করো একজন লোক হঠাৎ বলছে যে অদ্ভুত সব দৃশ্য দেখে, কারা যেন তাকে ডাকে। সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে, রাতে ঘুমায় না, দুঃস্বপ্ন দেখে। তুমি কি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে? নিয়ে যাওয়াই তো উচিত। ভালো করে ভেবে দেখো। ভেবেই বলছি। না, প্রথমে দেখতে হবে লোকটির ব্রেন টিউমার হয়েছে কিনা, কারণ লক্ষণটা হচ্ছে ব্রেন টিউমারের। কাজেই যে কোনো অসুখে সবার আগে দেখতে হয় কোনো শারীরিক অসুবিধা আছে নাকি। ডাক্তার ক্লিনকে টেলিফোন করে ক্রিস বিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট করলো। এখন তার হাতে প্রচুর সময়। শুটিং শেষ, এখন এডিটিং চলছে। কিছু প্যাচওয়ার্ক বাকি, তবে সেসবের ক্রিসের কোনো ভূমিকা নেই। রেগানকে অন্য ঘরে পাঠিয়ে ডাক্তার ক্লিন রোগের ইতিহাস জানতে লাগলেন। মাঝে মাঝে নোট নেওয়া আর মাথা নাড়ানো ছাড়া তিনি কোনো সাড়া শব্দ করলেন না। ক্রিস যখন বিছানা কাঁপার কথা বলল, তখন ডাক্তারের ভ্রু কুঁচকে উঠল। ক্রিস সবশেষে বলল, ডাক্তার মার্কের ধারণা রেগান যে হঠাৎ অঙ্কে খারাপ করছে এটা বেশ গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি না কেন। আপনি কি স্কুলের লেখাপড়া সম্পর্কে বলছেন? হ্যাঁ। অঙ্কে কি সে খুবই খারাপ করছে? খুবই। মিসেস ম্যাকনিল, আপনার মেয়েকে আগে ভালোভাবে পরীক্ষা করতে হবে। হুট করে কিছু বলা ঠিক হবে না। পুঙ্খানুপুঙ্খ রূপে অনেকগুলো পরীক্ষা করা হলো। তারপর একদিন ডাক্তার ক্লিন হাসি মুখে রেগানের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথাবার্তা বললেন। তারপর প্রেসক্রিপশন লিখতে বসলেন। আমার মনে হচ্ছে আপনার মেয়ের যা হয়েছে তাকে হাইপার কাইনেটিক বিহেভিয়ার ডিসঅর্ডার বলা যেতে পারে। কি বললেন? এটা নার্ভের একটা অসুখ। এখনও আমরা ভালো জানি না। সাধারণত বয়ঃসন্ধির সময়টায় অসুখটা হতে দেখা যায়। রেগানের মধ্যে এই অসুখের সব লক্ষণই আছে। অতিরিক্ত জীবনীশক্তি, রাগ, অঙ্কে খারাপ করা। এত জিনিস থাকতে অঙ্ক কেন? এই অসুখের একটি বড় লক্ষণ হচ্ছে মনোসংযোগে অক্ষমতা। অঙ্ক হচ্ছে মনোসংযোগের ব্যাপার। ডাক্তার ক্লিন প্রেসক্রিপশনটি ক্রিসের দিকে বাড়িয়ে দিলেন। আমি ওকে দিয়েছি মিথাইল ফেনিডেট। ওতেই দেখবেন কাজ হবে। ওতেই হবে? হ্যাঁ, ওতেই হবে। 10 মিলিগ্রাম করে দিনে 2 বার। এটা কি ট্রাঙ্কুলাইজার? না, এক ধরনের স্টিমুলেন্ট। স্টিমুলেন্ট? হ্যাঁ, ওর স্টিমুলেন্টের প্রয়োজন। অসুখটা হয়েছে মানসিক ডিপ্রেশনের জন্য। উত্তেজনা দিয়ে তা নষ্ট করতে হবে। তাহলে ওকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়ার দরকার নেই? না, তেমন দরকার আছে বলে মনে করি না। ওষুধটা কতদিন খাওয়াতে হবে? 2 সপ্তাহ। এর মধ্যেই দেখবেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। আপনার ধারণা নার্ভের অসুখ? আমার সেই রকমই সন্দেহ। আচ্ছা, আপনি কি মনে করেন ও ইদানিং যেসব মিথ্যা কথা বলছে সে সবও সেরে যাবে? ডাক্তার ক্লিন এই প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই আচমকা এক প্রশ্ন করলেন। বলুন তো, রেগান কি আগে কখনো অশ্লীল কথা বলেছে? ক্রিস অবাক হয়ে বলল, না তো, কখনো না। ও সেরকম মেয়েই নয়। এই তো মিলে যাচ্ছে। অশ্লীল কথা বলাটাও মিথ্যা বলা শুরু করার মতো ব্যাপার এই জাতীয় অসুখে। ডাক্তারের কথার মাঝখানেই কঠিন স্বরে ক্রিস বলল, রেগান অশ্লীল কথা বলছে এসব আপনি বলছেন কেন? ও কি আপনাকে কিছু বলেছে? ডাক্তার আমতা আমতা করতে লাগলেন। বলুন, ও কি বলেছে? হ্যাঁ, তা বলেছে, তবে এই জাতীয় অসুখে। ও কি বলেছে তা আমি জানতে চাই ডাক্তার ক্লিন। কি বলেছে সেটা মোটেই জরুরি নয় মিসেস ম্যাকলিন। আমার কাছে জরুরি, আপনি বলুন। ডাক্তার কিছুক্ষণ চুপচাপ থেকে ধীরে ধীরে বললেন, আমি যখন ওকে পরীক্ষা করছিলাম তখন হঠাৎ ও বলল,
আমি যেন পরীক্ষা করার ছলে ওর পেন্টির ভেতর হাত ঢোকাবার চেষ্টা না করি। হায় ঈশ্বর, এসব কি বলছেন আপনি? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। 2 সপ্তাহ পর আবার ওকে দেখব। ঠিক আছে, আমি তাহলে লিখে রাখছি 26 তারিখ বিকেল 3টা। বাড়ি ফেরার পথে রেগান জিজ্ঞেস করল, ডাক্তার তোমাকে কি বলেছে মা? বলেছে তুমি খুব নার্ভাস। আর কিছু না? না। তুমি কি তাকে কিছু বলেছ? না তো, আমি কিছুই বলিনি। মানসিক স্থবিরতা কাটানোর জন্যই ক্রিস ছোটখাটো একটা পার্টির ব্যবস্থা করলো। কিছু অন্তরঙ্গ লোকজন এসে হইচই করলে মন ভালো থাকবে। শেষ পর্যন্ত অবশ্য সেই পার্টি নিয়েও যথেষ্ট দুশ্চিন্তা হচ্ছিল ওর। সব ঠিকমতো হবে তো? নিমন্ত্রিত লোকজন আসবে তো সবাই? এছাড়া টাকা পয়সা নিয়েও ইদানিং বেশ চিন্তা ভাবনা করতে হচ্ছে। গত বছর ও উপার্জন করেছে মোট $4 লক্ষ। ক্রিসের ম্যানেজারের ধারণা এই টাকা যথেষ্ট নয়, এ বছর আরো বেশি রোজগার হওয়া দরকার। ক্রিস যদিও সবকিছু নিয়ে বেশ কিছুটা অন্যমনস্ক, তবু খুব লক্ষ্য রাখলো যাতে রেগান তার ওষুধ ঠিক মতো খায়। রেগানের অবশ্যই তেমন কোনো উন্নতি দেখা গেল না, বরং ক্রিসের মনে হলো অবস্থা আগের চেয়েও খানিকটা খারাপ হয়েছে। বিছানা কাঁপছে, এ জাতীয় কথাবার্তা এখন বলছে না, কিন্তু নতুন উপসর্গ দেখা দিয়েছে আরেকটা। প্রায়ই বলছে ওর ঘরে নাকি কেমন বাজে একটা গন্ধ পাওয়া যায়। রেগানের পীড়াপিড়িতে ক্রিস একদিন ওর ঘরে গিয়ে অনেকক্ষণ থাকলো, কোনো গন্ধ পাওয়া গেল না। রেগান অবাক হয়ে বলল, সত্যি কোনো গন্ধ পাচ্ছ না? না তো। বলো কি মা, আমি তো পাচ্ছি। কি রকম গন্ধ রেগান? কাপড় পোড়ালে যে গন্ধ হয় সেই গন্ধ। তাই? হ্যাঁ, কিন্তু তুমি কেন গন্ধটা পাচ্ছ না? হ্যাঁ, মানে তা খানিকটা যেন পাচ্ছি। আসলে ক্রিসের নাকে কোনো গন্ধ আসছিল না। রেগানের মন রাখতে ওইটুকু মিথ্যে বলল। ও ঠিক করেছে ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত রেগান যা বলবে তাতেই সায় দিয়ে যাবে। ডিনার পার্টির আগের রাতে ক্রিস কেমন এক চাপা অস্বস্তিতে ভুগতে লাগলো। হাওয়া যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে এ বাড়িতে। মাঝরাতের দিকে আবার রেগানের ঘর থেকে শব্দ আসতে লাগলো। বন্ধ জানালাটা কোনো কারণে কি হঠাৎ খুলে গেছে? হাওয়া লেগে কাঁপছে। ক্রিস গায়ে রোব জড়িয়ে রেগানের ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। ওর কেন যেন মনে হলো দরজা খোলা মাত্র দেখবে অচেনা কোনো এক লোক রেগানের বিছানায় বসে আছে। ক্রিসের দরজা খুলতে রীতিমতো হাত কাঁপলো। রেগান হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে, জানালাটা বন্ধ। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো ক্রিস। কেমন শীত করতে লাগলো ওর। রেগানের ঘরটা এত ঠান্ডা কেন? হিটার চালু আছে, তারপরেও এত ঠান্ডা। অতিথিদের অভ্যর্থনা জানাতে ক্রিস দাঁড়িয়ে আছে দরজার কাছে। তার গায়ে হালকা সবুজ রঙের একটা স্কার্ট। নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। প্রথমে এলেন প্রতিবেশী মেরি জো পেরিন, সঙ্গে তার 13 বছরের ছেলে রবার্ট, আর সবার শেষে এলেন ফাদার ডাইয়ার। ছোটখাটো মানুষ এসেই হাসি মুখে বললেন, আমি আমার নেকটাই খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য দেরি হলো। ফাদার ডাইয়ারের কথার ভঙ্গিতে ক্রিস হো হো করে হেসে উঠল। ওর মনের উদ্বেগ অনেকখানি কেটে গেল। পার্টি জমে উঠল দেখতে দেখতে। বুফে ডিনার, খাবার নিয়ে সবাই এক এক দিকে ছড়িয়ে পড়েছে। গল্প গুজব জমে উঠেছে ক্রমে ক্রমে। রান্না চমৎকার হয়েছে ক্রিস, সত্যি অপূর্ব। রেঁধেছে কে? উইলি? বাহ, ভালো রাঁধুনি পেয়েছ। আলোচনা জমেছে মেরি জোকে ঘিরে। উনি একজন নামকরা মিডিয়াম, প্রেততত্ত্ব নিয়ে খুব পড়াশোনা করেছেন। বেশ হাসি খুশি মহিলা। ক্রিসের চমৎকার লাগলো মহিলাকে। এদিকে ফাদার ডাইয়ার ঘোষণা করেছেন খানাপিনা শেষ হলে সবাইকে তিনি পিয়ানো বাজিয়ে শোনাবেন। ক্রিস হঠাৎ খাপছাড়াভাবে ফাদারকে জিজ্ঞেস করলো, ফাদার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা? চার্চের পেছনে যে ছোট্ট সাদা রঙের একটা বাড়ি আছে, হলি ট্রিনিটি? হ্যাঁ, হলি ট্রিনিটি। কি হয় ওখানে ফাদার? ফাদার জবাব দেওয়ার আগেই মেরিজো বললেন,
শুনেছি ওখানে শয়তানের উপাসনা হয়। কিসের উপাসনা? শয়তানের, ওদের ব্ল্যাক মাস বলে সবাই। সত্যি বলছেন? সত্যি মিথ্যে আমি জানি না ক্রিস, সত্যিও হতে পারে। মিসেস জো বললেন, তবে ফাদার ভালো বলতে পারবেন। কয়েকদিন আগেই নাকি ওখানে ওরকম উপাসনা হয়েছে। ফাদার ডাইয়ার বললেন, এই আলোচনাটা এখন বন্ধ থাক। ক্রিস বলল, বন্ধ থাকবে কেন? বলুন না, আমার জানতে ইচ্ছা করছে। ওসব অসুস্থ লোকজনের কাণ্ড মিসেস ম্যাকনিল, না শোনাই ভালো। ক্রিস বলল, এমন কি গোপন ব্যাপার যে বলতে পারছেন না? আমি একজন ফাদারকে ওই বাড়িতে প্রায়ই যেতে দেখি, বাদামি রং, লম্বা। ও ফাদার কারাস। কি করেন উনি? উনি আমাদের একজন উপদেষ্টা। বেচারা খুব আঘাত পেয়েছেন। কেন, কি হয়েছে? সেদিন তার মা মারা গেছেন হঠাৎ। ও, ব্যাপারটা খুব দুঃখজনক। ভদ্রমহিলা কখন কিভাবে মারা গেছেন কেউ জানতো না। রাত দিন 24 ঘন্টা ঘরে রেডিও বাজছে বলে পাশের অ্যাপার্টমেন্টের কে যেন পুলিশে খবর দিয়েছিল। পুলিশ এসে দেখে এই ব্যাপার। ক্রিসের সত্যি সত্যি খারাপ লাগলো। নিঃসঙ্গ মৃত্যুর চেয়ে কষ্টকর কি আর কিছু আছে? এই মার্ক, হিটলারের স্পাই, তোর পাছায় আমি একটা আস্ত বাঁশ। ক্রিসের মুখ ছাইয়ের মতো সাদা হয়ে গেল। বার্ক ডেনিংস এসে গেছে, বদ্ধ মাতাল। তেরিয়া মূর্তি ধরে হল ঘরে ঢোকার চেষ্টা করছে। কার্ল আর শ্যারক তাকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। ক্রিস প্রায় দৌড়ে ছুটে গেল। বার্কের মুখে খিস্তি খেউয়ের বান ডেকেছে। এসব কি হচ্ছে বার্ক? বার্ক হাসি মুখে বলল, কিছুই না। এরকম অসভ্য কথাবার্তা কি করে বলো তুমি? হা হা, সাহস করে বলে ফেলি। বার্ক, তুমি তো মনে হচ্ছে বদ্ধ মাতাল। আমি খুব ক্ষুধার্ত ক্রিস। ক্রিস শান্ত স্বরে বলল, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। এখানে দুজন ফাদার এসেছেন। বাবাজিরাও এসেছেন তাহলে? দয়া করে ভদ্র ব্যবহার করো প্লিজ। শ্যারন তোমাকে খাবার দিচ্ছে, রান্নাঘরে বসে খাও। আমি রেগানকে শুইয়ে দিয়ে এসে তোমার খোঁজ নেব। রেগান আজ সারাদিন নিচের তলার ঘরে একা একা খেলেছে। হই চই চেঁচামেচি কিছুই করেনি। ক্রিস গিয়ে দেখল একটা চেয়ারে মাথা নিচু করে রেগান চুপচাপ বসে আছে। চোখ মুখ কেমন যেন অন্যরকম। ওর এমন গুমোট ভাবটা দূর করবার জন্যই ক্রিস তাকে বসার ঘরে নিয়ে এলো। অতিথিদের একজন অবাক হয়ে বললেন, বাহ, কি মিষ্টি মেয়ে। রেগান সবার সঙ্গে কল্পনাতীত ভালো ব্যবহার করলো। শুধু মিসেস জোর সামনে এসে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো। মেরিজো হাত বাড়ালেন, কিন্তু কেমন সরু চোখে তাকিয়ে রইল রেগান। নিজে হাত বাড়ালো না। মেরিজো হাসতে হাসতে বললেন, খুব সম্ভব আপনার মেয়ে টের পেয়ে গেছে আমি একজন ভণ্ড মিডিয়াম। হাসি মুখে এই কথা বলে মিসেস জো নিজেই এগিয়ে এসে রেগানের হাত ধরলেন। ক্রিস লক্ষ্য করল হাতটা ধরেই কেমন যেন অবাক হয়ে গেলেন মেরিজো। রেগানকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন, যেন কিছু একটা বুঝতে চেষ্টা করছেন। ক্রিস ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, ওর শরীরটা ভালো নেই। হ্যাঁ যান, ওকে শুইয়ে দিন। রেগানকে নিয়ে ক্রিস দোতলায় উঠে গেল। মিসেস জো অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে রইলেন রেগানের দিকে। তার চোখে মুখে কেমন এক আশঙ্কার ছায়া ফুটে উঠেছে। ভুরু কুঁচকে আছে। ক্রিস রেগানকে বিছানায় শুইয়ে গায়ে চাদর টেনে দিল। কোমল স্বরে বলল, ঘুমোতে পারবে তো মামনি? দেয়ালের দিকে তাকিয়ে রেগান শান্ত স্বরে বলল, ঘুম? আমি জানি না মা, ইদানিং আমার ঘুম আসে না। রেগানের মাথায় চুমু খেয়ে ক্রিস বলল, ঘুমাও মামুনি। ক্রিস ঘরের আলো নিভিয়ে দিল। এখন শুধু জিরো পাওয়ারের একটা নীল আলো জ্বলছে। রেগান মুহূর্তের মধ্যেই কেমন নিঃসাড় হয়ে গেল। ক্রিস ভাবল হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু নিঃশব্দে ঘর থেকে যখনও বেরিয়েছে ঠিক তখনই রেগান ফিসফিস করে বলল, আমার কি হয়েছে মা? ক্রিস কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। কি গাঢ় বিষাদ রেগানের কণ্ঠস্বরে, কি শূন্যতা। অনেক সময় লাগলো ক্রিসের নিজেকে সামলাতে।
এক সময় থেমে থেমে বলল, কিছু হয়নি, নার্ভের অসুখ, সেরে যাবে মামুনি, এই তো অনেকখানি সেরেছে। রেগান জবাব দিল না। ক্রিস ডাকলো, মা, মামুনি। কোনো জবাব নেই, ঘুমিয়ে পড়েছে রেগান। ক্রিস হঠাৎ খেয়াল করলো ঘরটি ভীষণ ঠান্ডা। হিটিং কাজ করছে না তাহলে? মামুনি, তোমার ঠান্ডা লাগছে না তো? কোনো জবাব নেই। রেগান গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। নিচে হলঘরে তখন খুব ফুর্তির ব্যাপার হচ্ছে। ফাদার ডাইয়ার মাথা দুলিয়ে দুলিয়ে গান ধরেছেন। ক্রিস ফাদার ডাইয়ারের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সিনেটর আর তার বউ পথ রোধ করে দাঁড়ালেন। তাদের এখন যেতে হচ্ছে। এত সকাল সকাল যাবেন? খুব দুঃখিত ক্রিস, যেতেই হচ্ছে। মার্থার প্রচণ্ড মাথা ধরেছে। ক্রিস দরজা পর্যন্ত তাদের এগিয়ে দিতে গেল। সেখান থেকেই দেখতে পেল কার্ল আর শ্যারন ঠেলাঠেলি করে বার্ককে ট্যাক্সিতে তুলে দেওয়ার চেষ্টা করছে। বার্ক হাত পা ছুঁড়ে সমানে চেঁচাচ্ছে। কার্ল ধাক্কা দিয়ে তাকে ট্যাক্সির মধ্যে ধপাস করে ফেলে দিতেই সে গলা বের করে দাঁত মুখ খিচিয়ে উঠল, শালা, তোর মাকে আমি। ক্রিস দ্রুত ঘরে চলে এলো। ফাদার ডাইয়ার ওকে দেখে হাসি মুখে বললেন, তোমার জন্য কি গান গাইব ক্রিস? আমি এখন শুরু করেছি অনুরোধের আসর। ক্রিস হাসতে হাসতে বলল, শয়তানের উপাসনা নিয়ে কোনো গান যদি আপনার জানা থাকে তাহলে গাইতে পারেন। ফাদার একটু অবাক হয়ে বললেন, এইসব নিয়ে হঠাৎ তুমি মাথা খারাপ করছো কেন বলো তো? কে যেন বলেছিল অদ্ভুত অদ্ভুত সব জিনিস পাওয়া গেছে ওই হলি ট্রিনিটিতে। অদ্ভুত না নোংরা? নোংরা সব জিনিসপত্র। ক্রিস বলল, এই নোংরা জিনিসপত্র দিয়ে কি হয় ওখানে ফাদার? আমি ঠিক জানি না, ফাদার কারাস জানেন কিছু কিছু। ফাদার কারাস, যার মা মারা গেছেন? হ্যাঁ, উনি জানেন। জানেন, উনি কিছুদিন আগে সাইকোলজিস্টদের এক সেমিনারে এ বিষয়ে একটা পেপার পড়েছিলেন। উনি কি সাইকোলজিস্ট? হ্যাঁ। শয়তানের উপাসনাটা কি রকম ফাদার? ফাদার ডাইয়ার কিছু বলার আগেই মিসেস জো বললেন, ক্রিস, দেখুন কে এসেছে। ক্রিস তাকিয়েই স্তম্ভিত হয়ে গেল। কেমন ঘোর লাগা অবস্থায় রেগান দাঁড়িয়ে আছে। গায়ের পাতলা নাইট গাউন ভেজা, কার্পেটের অনেকটাও ভিজে গেছে। ক্রিসের মুখে রক্ত উঠে গেল। রেগান কি এখানে এসে প্রসাব করল? হায় ঈশ্বর, কি হচ্ছে এসব? ক্রিস দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মেয়েকে। কি হয়েছে মামুনি তোমার? আসো, আমার সঙ্গে আসো। অতিথিদের কারো মুখেই কথা নেই। ক্রিস ধরা গলায় বলল, আমার মেয়েটি অসুস্থ, দয়া করে কিছু মনে করবেন না। রেগান হঠাৎ একজনকে লক্ষ্য করে তীব্র গলায় চেঁচিয়ে উঠল, তুমি মরবে, তুমি মারা যাবে আকাশে। যাকে বলা হলো তিনি অ্যাপোলো মিশনের একজন নভোচারী। খুব শিগগিরই তিনি একটা মিশনে যাচ্ছেন। ভদ্রলোকের মুখ ছাইবর্ণ হয়ে গেল। ক্রিস মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই কথা তুমি কেন বললে রেগান? কেন এই কথা বললে তুমি? উত্তরে রেগান বিড়বিড় করে কি যেন বলল। তারপর মনে হলো সে ঘুমিয়ে পড়েছে। ক্রিস তাকে নিয়ে উপরে উঠে গেল। অনেকক্ষণ চুপচাপ বসে রইল রেগানের ঘরে। তারপর একসময় নিচে ফিরে এসে দেখে অনেকেই বিদায় না জানিয়েই চলে গেছে। যারা আছে তারা ক্রিসকে সমবেদনা জানাতে রয়ে গেছে। রেগান যে এমন অসুস্থ তা তারা জানতো না। রেগানের কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে মিসেস ম্যাকলিন? না, কখনোই না, আজই প্রথম দেখলাম। ভয় পাওয়ার কিছু নেই, এ বয়সটাই এরকম হওয়া অস্বাভাবিক নয়। মিসেস জো কিন্তু কোনো কথা বললেন না। তিনি ফায়ার প্লেসের সামনে চুপচাপ বসে রইলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি যেন আগুনের মধ্যে কোনো এক অলৌকিক দৃশ্য দেখছেন। নভোচারী ভদ্রলোক একসময় বিদায় নিলেন। তাকে যেতে দেখে অনেকেই উঠে দাঁড়ালেন যাওয়ার জন্য। পার্টির সুর কোথায় যেন কেটে গেছে। সবার মুখ গম্ভীর, একমাত্র হাসি মুখ ফাদার ডাইয়ারের। তিনি বিদায় নেওয়ার আগে রহস্যময় ভঙ্গিতে বললেন, আপনার কোনো ছবিতে যদি এমন কোনো পাদ্রির দরকার হয় যে খুব খাটো আর পিয়ানো বাজাতে পারে, তাহলে দয়া করে কিন্তু আমাকে জানাবেন।
সবার শেষে উঠলেন মেরি জো পেরিন। ক্রিসের মনে হলো তিনি যেন কি একটা বলতে চান, কিন্তু বলতে ইতস্তত করছেন খুব। ক্রিস একসময় বলল, রেগান যে প্রায় প্লাঞ্চেট নিয়ে মেতে থাকে, ওতে কি কোনো ক্ষতি হতে পারে ওর? মিসেস মেরি দৃঢ় স্বরে বললেন, রেগানের কাছ থেকে ওই বোর্ডটা অবশ্যই নিয়ে নেবেন। ছেলেকে গাড়ির চাবি দিয়ে মিসেস জো গাড়ি স্টার্ট দিতে বললেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা, গাড়ি স্টার্ট দিয়ে গরম করা প্রয়োজন। চাবি নিয়ে ছেলেটা চলে যেতেই মেরি জো বললেন, ক্রিস, আমার সম্পর্কে আপনি কি ভাবেন জানি না, তবে অনেকেই মনে করে আমার কিছু অলৌকিক ক্ষমতা আছে। কথাটা হয়তো সত্যি। আমার মনে হয় মাঝে মাঝে আমি অনেক কিছু বুঝতে পারি। আমি কখনো পরকাল নিয়ে চর্চা করি না, ওটা খুব বিপজ্জনক। প্লাঞ্চেটও কিন্তু এক ধরনের পরকাল বিষয়ক সাধনা। ক্রিস সহজ স্বরে বলল, মিসেস জো, প্লাঞ্চেট একটা ছেলে মানুষই খেলা, মানুষের অবচেতন মনের কাণ্ড কারখানা। হয়তো তাই মিসেস ম্যাকলিন, পরকালের সব চর্চাই হয়তো আসলে অবচেতন মনেরই একটা কিছু। তবু কিছু একটা হয়, কিছু একটা আছে এর মধ্যে। হয়তো এই খেলা থেকেই অবচেতন মনের একটা নিষিদ্ধ দরজা খুলে যায়। অনেক অদ্ভুত ব্যাপার হয় তখন। আপনি আমাকে ভয় পাইয়ে দিচ্ছেন। ছি ছি, ভয় পাবেন কেন? আমি আজ আসি। খুব চমৎকার পার্টি হয়েছে আপনার, আর রেগান কেমন থাকে জানাবেন। ক্রিস ক্লান্ত হয়ে ঘুমোতে গেল অনেক রাতে। বসার ঘরে কার্ল তখন কার্পেটের ভেজা জায়গাটা ভিনেগার দিয়ে ঘষছে। উইলি দাঁড়িয়ে আছে পাশে। সে বলল, কার্ল, থাক আজকের মতো, রাত হয়েছে, চলো ঘুমোতে যাই। কার্ল ঘষতেই থাকলো। ক্রিস নাইট গাউন পরে বিছানায় এলিয়ে পড়ার আগে রেগানের ঘরে উঁকি দিল। অকাতরে ঘুমাচ্ছে রেগান। ওই বোর্ডটি পাশে টেবিলে পড়ে আছে। ওটা সরিয়ে ফেলা কি উচিত হবে? মেরি জো পেরিন ভয় ধরিয়ে দিয়েছে। ক্রিস ইতস্তত করতে লাগলো, বোধহয় এখন না নেয়াই উচিত। ডাক্তারের সঙ্গে পরামর্শ করা দরকার। হঠাৎ করে সরিয়ে ফেললে রেগানের মনের ওপর চাপ পড়তে পারে। বেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্রিস নিজের ঘরে ফিরে এলো। ঘুমিয়েও পড়ল প্রায় সঙ্গে সঙ্গে, কিন্তু ধরফর করে জেগে উঠতে হলো পর মুহূর্তেই। পাশের ঘর থেকে আর্তস্বর ভেসে আসছে। অদ্ভুত জান্তব স্বরে রেগান চিৎকার করে চলেছে, ভয়ঙ্কর চিৎকার। ক্রিস প্রায় অন্ধের মতো ছুটে গেল। রেগানের ঘরে আবছা অন্ধকার। প্রথমে ক্রিস ভালো করে কিছু দেখতেই পেল না। কি হয়েছে মামুনি, কি হয়েছে? ক্রিস কাছে গিয়ে স্তম্ভিত হয়ে দেখল উপুর হয়ে রেগান বিছানায় শুয়ে সমানে কাঁপছে। মাকে দেখে সে কাঁদতে কাঁদতে বলল, বিছানাটা কাঁপছে, থামাও মা, থামাও প্লিজ। রেগানের ছোট্ট বিছানাটা সত্যিই ভয়ঙ্করভাবে কাঁপছে। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।